আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আশা করি সবার ঈদ ভালো কেটেছে। ঈদকে উপলক্ষ করে বাড়িতে যাওয়া আসা কিংবা বাড়িতে যাবার পরে অনেক পত্রিকা, টেলিভিশনে যেগুলো দেখলাম, সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ মারা গিয়েছেন সড়ক দুর্ঘটনায়। তাদের সবার পরিবারের প্রতি সহানুভূতি। আল্লাহ তাদের সবাইকে বেহেশত নসিব করুক। এর বাইরে যারা মোটামুটি বলা চলে বাংলাদেশের মতো দেশে আসলে আপনি যতই নিউজ করেন আর যত সমালোচনা করেন যাই করেন, এই যানজট এটা একই সাথে কোটি কোটি মানুষ ঢাকা থেকে দেশে গ্রামে যায়। যানজট, সিট না পাওয়া, দাঁড়িয়ে যাওয়া, নানান ভোগান্তি, এগুলো এটা বাংলাদেশের মানুষও মেনে নিয়েছে এবং এটা খুবই স্বাভাবিক বিষয়। এগুলো যদি ধরে নিই তাহলে সব মিলিয়ে মোটামুটি ভালোই কেটেছে এবার ঈদ। এর বাইরে যারা রাজনীতিবিদ আছেন তাদের অনেকেই দেখেছি 2টা 3টা 4টা 5টা 6টা গরু কুরবানি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার আয় ইনকাম এখন ভালো হয়েছে, দিচ্ছেন, এটা কোনো সমস্যা না। বাংলাদেশে ধরেন যদি আমি রাজনীতিবিদদের কথা বলি, রাজনীতিবিদদের ব্যাপারে আমার মনে হয় সংবিধানে এটা সরাসরি লিখিয়ে দেওয়া উচিত যে রাজনীতিবিদ যারা আছে তাদের কোনো আয় ইনকামের কোনো কিছু দরকার নাই, এরা সবাই রাজনীতি করে তারপরে ধান্দাবাজি করে খাবে, এটা এইভাবে সংবিধানে দিয়ে দেওয়া উচিত। এটা নিয়ে এত তেনা টেনা পেঁচায় লাভ নাই। কারণ রাজনীতিবিদ তাদের ফুল টাইম তারা এখানে সার্ভিস দেয়, চাঁদাবাজি করুক, ধান্দাবাজি করুক, দেশের জন্য কাজ করুক, যাই হোক সারাক্ষণ এখানেই থাকে। তাদের একটা নতুন বেরিয়েছে, কৃষিখাতে তাদের ট্যাক্স টুক্স কোনো কিছু করে না, তো সবাই মাছের খামার, ওই একই ধান্দাবাজি যে নুরুও শুরু করেছে। মাছের খামার দিলে ওইটার কোনো হিসাব টিসাব কোনো কিছু দিতে হয় না, যত মন চায় তত ইনকাম দেখানো যায়। এটা পুকুর না দিঘি না সাগর, কোনো কিছু এটার কোনো ব্যাপার ম্যাটার করে না। তো এখন রাজনীতিবিদদের ব্যাপারে এই গরু কে কয়টা দিয়েছে, কার কত টাকা হয়েছে, কি এটা নিয়ে কোনো আমার মনে হয় এটা নিয়ে খুব আলোচনার কিছু নাই। বাট যেটা বলতে চাই, যে কারণে আজকে ভিডিওটা তৈরি করছি, সেটা হলো ঈদে সবাই আপনারা অন্তত যারা বিএনপি করেন, জামাত করেন, আপনাদের ঈদ তো অন্তত ভালো কেটেছে। গত 2টা বছর আগে আপনারা এই সময় জেলখানায় থাকার কথা, এখন আপনারা বাইরে আছেন, গরু কুরবানি দিচ্ছেন, খাসি কুরবানি দিচ্ছেন, উট দুম্বা নানান কিছু কুরবানি দিচ্ছেন, দিয়া ভালোভাবে আছেন। আপনাদের বাসায় এখন পুলিশ যায় না, আপনাদের দৌড়াইতে হয় না, ধান খেতে যায়, ঘুমাইতে হয় না। কিন্তু খুব কষ্টের বিষয়, আপনাদের সাথে যারা জেলখানায় ছিল 2 বছর আগে, তাদেরও আজকে বাইরে ঈদ করার কথা। বিশেষ করে বিডিআর এবং আলেমদের একটা বিশাল সংখ্যা এখনও পর্যন্ত জেল খাটছে। তার সাথে যুক্ত হয়েছে ওই যে কেরানীগঞ্জের এক জঙ্গি নাটক, প্রথম আলোর বানানো নাটক। আরেকটা হইলো এই যে প্রথম আলো ডেইলি স্টারের যে ঘটনা, এইটা নিয়ে কিছু মানুষকে আপনারা নিয়ে ধরে রেখেছেন। তো এই কাজগুলো করা হয়েছে এবং তারা এখনও জেলে আছে। এর বাইরে যে হাসিনার 15 বছর যেই জঙ্গি নাটক, তাদের অনেক মানুষ এখন পর্যন্ত জেলখানায় আছে। আর বিডিআরের এরা তো আছেই, বিডিআরের একটা বিরাট অংশ বেরিয়েছে, বাট এখন পর্যন্ত অনেকগুলো বিডিআর সেখানে জেলখানা আছে। সেই বিডিআরদের আপনাদের কাছে করুণা চায় না, যেটা ন্যায্য বিচার, সেই বিচার তো হয়ই নাই। শেখ হাসিনার ক্যাঙ্গারু করে সেইখানে বিডিআরদের বিচার করে যারা সাক্ষী হইতে পারত তারা সাক্ষী দেয় নাই, যারা মিথ্যা সাক্ষী দেয় নাই তাদেরকে বানানো হয়েছে আসামি, যারা আসল সাক্ষী তাদের আসল খুনি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তাদেরকে বানানো হয়েছে সাক্ষী। এই নাটক আপনারা সব কিছুই জানেন। তারপরেও এই সব কিছু মিলিয়েও শেখ হাসিনার সেই কোর্টে যাদেরকে সাজা দেওয়া হয়েছে 10 বছর, 5 বছর, 7 বছর, যাবজ্জীবন, তাদের সবার সাজার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। হওয়ার পরেও তাদেরকে এখন পর্যন্ত জেলখানায় আটকে রাখা হয়েছে। আপনাদের কাছে কোনো করুণা চায় না। বেঞ্চ গঠন করা হয় নাই, বেঞ্চের অভাবে আপনার বিডিআরের আটকে আছে, বিডিআরের জামিন আটকে আছে, জামিন আদেশ। ভাই, একটা মানুষের 10 বছরের সাজা, তার জেলখানার হিসাব অনুযায়ী অনেকের 22 বছর, 23 বছর, 24 বছর খাটা হয়ে গিয়েছে, তার সাজার মেয়াদ 10 বছর, অথচ সে এখন পর্যন্ত জেলখানায় বন্দি আছে। অতএব মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বলবো, আপনি নিজে এই জঙ্গি নাটকের আপনার পরিবার ভুক্তভোগী, আপনি নিজে ভুক্তভোগী। 21শে আগস্ট থেকে শুরু করে 10 ট্রাক অস্ত্র মামলা, অনেক জঙ্গি নাটকের মধ্যে আপনাদের পরিবারকে জড়ানো হয়েছে। এই বিডিআরের পিলখানার ঘটনার মাধ্যমে
বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, এই দেশের সেনাবাহিনীকে ধ্বংস করা হয়েছে। সো এই ঘটনাগুলো আপনারা খুব ভালো করে জানেন। একটা কমিশন গঠন করা হয়েছিল। যদি আপনারা কিছু করতে নাও চান, সেই কমিশন আপনাদেরকে যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের বেসিসে যদি আপনি বিচার করেন, তারপরেও এই যে জেলখানায় যেই বিডিআরগুলো আছে একজনও জেলে থাকবে না। কিন্তু আপনারা তাদের ব্যাপারে মনে হয় যেন চোখের মধ্যে টিনের চশমা পরে তারপরে বসে আছেন, আরামে ঈদ করেন, এক একজন মন্ত্রী এমপি টেমপি হয়ে তারপরে ধান্দাবাজি করছেন। তো পৃথিবীতে তো মানে এই 5 বছর 4 বছর 3 বছর পৃথিবীর শেষ দিন না, কিন্তু 2001 থেকে 6 পর্যন্ত আপনারা বিশাল প্রতাপশালী ছিলেন না? এরপরে তো মানে কুত্তার চাইতেও দাম কম ছিল আপনাদের। আবার ফের এখন ক্ষমতায় এসেছেন, এই ক্ষমতাও সারা জীবনের জন্য না। আপনাদের ঠিক ইমিডিয়েট আগে এই সালমান এফ রহমান, এস আলম থেকে শুরু করে বহু প্রতাপশালী লোকজন, এক পলকের কথা ইন্টারনেট বন্ধ হয়ে যাইতো, শুরু হইতো, এরকম বহু কিছু আমরা দেখেছি। তাদের আজকে অবস্থা দেখেন। আজকে ঈদ হচ্ছে মুসলমানদের, আওয়ামী লীগ সেই ঈদ, যদিও ওরা মুসলমানদের ঈদকে আওয়ামী লীগ পালন করে, ওরা মুসলমান না, তো তাদের এখন ভারতে যায় তারপরে ফেন্সিডিল খায় তারপরে ঈদ কাটে। ওদের মাতার তো সবচাইতে ফেভারিট মাদক হইল গিয়া ফেন্সিডিল। মানে এটা মানে আমি কিন্তু রাগ করে বা আওয়ামী লীগ দেখতে পারি না এই জন্য বলি না, কিন্তু এসএসএফের একজন অফিসারের কাছ থেকে শোনা, ও মানে প্রতিদিন ওর সবচেয়ে ফেভারিট মাদক হচ্ছে গিয়া ফেন্সিডিল, এটাও খায়। তো যেই দেশ ফেন্সিডিল প্রডিউস করে সবচাইতে বেশি, যাদের দেশে ফেন্সিডিল খুব মানে জনপ্রিয় মাদক, সেই দেশেই গিয়ে আল্লাহ ওরে রাখছে, ওর অন্তত অন্য কিছু না পাইলেও ওইটা অন্তত নিয়মিত সে পায়। তো এই ফেন্সিডিল খোরের সাথে আরও এখানে কিছু ফেন্সিডিল খোর সারা দুনিয়ায় ছড়ায় ছিটায় আছে। তো এই ফেন্সিডিল খোরদের দ্বারা যারা কিনা এই যে গেল 15টা বছর যারা আপনাদেরকে নানানভাবে হয়রানি করেছে, যারা কষ্ট দিয়েছে, সেই মানুষগুলোর ব্যাপারে আওয়ামী লীগ যা করে গিয়েছে আপনারা যদি তাই করেন তাইলে আর বলার কিছু নাই। এই আওয়ামী লীগ আজকে যে শাস্তিটা পাচ্ছে, এই শাস্তি তাদের গেল 15 বছরের উপার্জিত এটা কর্মফল। আপনারা আজকে এই 15 বছর যে কষ্ট করেছেন, আল্লাহ আপনাদেরকে সেই 2001 থেকে 5 সেই শাস্তি আপনাদেরকে 15 বছর দিয়েছে। আল্লাহ আবার আরেকবার সুযোগ দিয়েছে। এই সুযোগ মনে করেন না যে সারা জীবনের জন্য আপনি এখানে থাকতে আসছেন বা এই ক্ষমতা সারা জীবন থাকবে, এটাও মনে করার কোনো কারণ নেই। আপনার চোখের সামনে, মানে এটা গাল গল্প বা আধ্যাত্মিক কথাবার্তার বিষয় না, হাইপোথেটিক্যাল কোনো কিছু নেই, প্র্যাকটিক্যাল ওয়েতেই দেখেন আপনার চোখের সামনে এরকম অনেক কিছু ঘটেছে, সামনেও ঘটবে, এটা আপনি নিজেও জানেন, আমি জানি, সবাই জানে। তারপরেও আপনাদের হুঁশ হয় না। আপনারা মনে করেন এবার চেয়ারে বসেছেন, বাস একদম সব কিছু ভুলে গেছেন। এই বিএনপি, এই জামায়াত, ভাই আমি তো বিডিআরের পরিবারগুলোর সাথে আজকে থেকে না বহুদিন ধরে আমার সম্পর্ক, আমি তো তাদের পরিবারের কাছে শুনি। আপনারা যারা জেলখানায় গিয়েছেন, আপনাদের বিএনপি জামাতের নেতাদের কাছে প্রশ্ন করতে চাই, নিজেরে প্রশ্ন করেন যে জেলখানায় যাওয়ার পরে এই বিডিআরের সৈনিকরা আপনাদের সাথে কি আচরণ করেছে, কত সুযোগ সুবিধা আপনাদেরকে দিয়েছে, এটা একটু নিজে প্রশ্ন করেন। সেই মানুষগুলোরে রাইখা এই গলার মধ্যে দিয়া তারপরে গরুর মাংস ঢুকে কেমনে? আপনার কাছে করুণা চাই না ভাই, আগেই বলেছি, আপনার কাছে করুণা চাই না। তার ন্যায্য আইনি যে অধিকার, সে অধিকারটা খালি আপনি দেন। একটা বেঞ্চ গঠন করার জন্য তাদের শুনানি হয় না। তাদের 10 বছরের মেয়াদ 24 বছর খাটা হয়ে গিয়েছে, তাদের বের হইতে পারে না। এত গাফলতি কেন? এটা মনে করছেন এই যে আলেমদের, অনেকগুলো আলেম এখন পর্যন্ত আমার কাছে তালিকা আছে, অন্তত 300-400 আলেম এখনও জেলখানায়। তাদেরকে যে আপনি যে এই হাসিনার করা কিসের সন্ত্রাস বিরোধী আইন টাইন এগুলো দিয়া তাদেরকে মিথ্যা মামলায় সাজা খাটাচ্ছেন, তো এটা যদি সত্যি হয় তাহলে তো হাসিনা তো বলে গিয়েছে, মুফতি হান্নান বক্তব্য দিয়েছে সেই পিন্টু সাহেবের সাথে তারেক রহমানের, বাবরের, খালেদা জিয়ার, তাদের পাকিস্তান থেকে, টার্কি থেকে, তারপরে কুয়েত থেকে, সৌদি আরব থেকে আপনার জঙ্গিদের জন্য নাকি টাকা পয়সা এসছে। তো এটা তো তারা তখন বলেছে, তাহলে ওটা তাহলে সত্যি? যদি এটা সত্যি না হয় তাহলে যে আলেমগুলো এখন জেলখানায় আছে সেটাও সত্যি না। হাসিনার বানানো এই জঙ্গি নাটকে মানুষগুলো জেলখানায় আছে, সেই মানুষগুলোরে যদি নাকি ন্যূনতম কৃতজ্ঞতা বোধ থাকে, ভাই আপনি আরেকটা কমিশন তৈরি করেন। বিডিআরের ইউনূসের সময়ের যে কমিশন, সেই কমিশনের রিপোর্ট যদি আপনার পছন্দ না হয়, আপনি আরেকটা কমিশন গঠন করেন, বাট খুব মানে আর্জেন্টলি আপনাকে সেটা করতে হবে।
এদেরকে একটা দিন, ইউনূসের সময় থেকে এই পর্যন্ত 4টা ঈদ তারা পার করলো, টোটাল হাসিনা যাওয়ার পরে 5 ঈদ তাদের পার হইলো জেলখানায়। কেন তারা 5টা ঈদ জেলখানায় পার করবে? কিসের জন্য? তারা, আপনার কি মনে হয় না যে এই বাংলাদেশের আজকে আপনি যে ক্ষমতায় বসছেন, এই ক্ষমতায় বসার পেছনে তার কোনো ডেডিকেশন আছে? তার কোনো রক্ত গিয়েছে? আপনি বিডিআরের লোকগুলোরে একটু যায়েন, বিডিআর লোকগুলোরে একটু কাপড়গুলো খুলে খুলে দেখেন, এদের পায়ের মানে 50 ভাগের পায়ের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ড্রিল মেশিন ঢুকানো, কারোর ক্যান্সার, কারো হার্টের রোগী, কারো রিং পরানো, কারোর নানান সমস্যা। তার উপরে তাদেরকে আবার কারা কর্তৃপক্ষের কিছু কিছু মানুষজন আবার নানান ধরনের কষ্টে রাখে। ভাই, তারা যে আপনি কষ্টে রাখেন, সে তো ফাও জেল খাটছে। এই যে সে 2009 সাল থেকে এই পর্যন্ত এতগুলো বছর যে সে যে জেল খাটলো, 17টা বছর, এইটা তো আপনার কি মনে হয়? আপনার তার ফাও আপনি জেল খাটায় তার উপর আবার তার কষ্ট দিবেন কেন? তার সাথে আপনি অন্যান্য কারাগারে যারা বন্দী আছে সেই বন্দীদের সাথে আপনি তাদের তুলনা করেন না। কারণ তারা জেল খাটছে ফাও, তারা অপরাধী না। এদেরকে 17 বছর ফাও জেল খাটিয়েছেন, তার উপরে তাদের উপরে এত টর্চার কেন? সো এত টর্চার করেন। আমরা কিন্তু অনেক কিছু জানি, এই দেশের বহু কারা কর্তৃপক্ষের বাড়িঘরের ঠিকানাও কিন্তু আমরা জানি, কার কোথায় কি সম্পত্তি আছে এগুলো আমরা জানি, খোঁজা দেই না কিন্তু। সো এদের সাথে একটু মানবিক আচরণ করেন। তো বিএনপির ক্ষমতায় আছে, বিএনপির কাছে বলবো যে আল্লাহর ওয়াস্তে যদি আল্লাহর শাস্তিকে যদি ভয় করেন, তাইলে আল্লাহর ওয়াস্তে এই মানুষগুলোর জন্য দ্রুত আপনারা দরকারে নতুন করে কমিশন গঠন করে দ্রুত আপনি তদন্ত করেন। যারে যারে মনে হয় যে না এ যুক্ত ছিল, তারা আপনি ফাঁসি দিয়ে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু যারা নিষ্পাপ নিরীহ তাদেরকে আপনি দ্রুত মুক্ত করেন। নিষ্পাপ মানুষগুলো কেন জেলে থাকবে? 24 সালের 5ই আগস্ট থেকে আজকে 25, 26, 2 বছর হইতে গেল। এই 2 বছর তারা কিসের জন্য জেলখানায় থাকবে? এটার কোনো উত্তর আছে আপনাদের কাছে? এই দেশে বহু প্রভাবশালী সাংবাদিক, ইউটিউবার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, নানান ধরনের বড় বড় সব দেশপ্রেমিক টেমিক অনেকেই আছে, কারোর গায়েও লাগে না, কেউ কথাও বলে না, মিডিয়া তো নাই, কোনো মানুষও কথা বলে না তাদেরকে নিয়ে। তাদের জীবনের দাম নাই, তাদের কষ্ট, তাদের শরীরে রক্ত নাই, তাদের কষ্ট কষ্টের মতো লাগে না। মানুষ বিডিআরের লোকগুলি ভাই, আরে ভাই 17 বছর 18 বছর বয়সে পোলাপান আপনার, এই 18-19 বছর বয়সে আপনার যে চাকরিতে ঢুকেছে 1 বছর হয় নাই জেলখানায়, চাকরি রিটায়ারমেন্টে যাবে ওই সময় জেলখানায়, দাড়ি টাড়ি সব পেকে বয়স্ক মানুষ, পরিবারের অর্থনৈতিক অবস্থা শেষ, বউ চলে গিয়েছে, সন্তানরা খোঁজ নেয় না, কি এক এক দুর্বিষহ জীবন তাদের। তারপরে কেউ কোনো কথা বলে না। তো কিছু বললাম না, জাস্ট এতটুকুই বললাম। অনেক আপনাদেরকে খুব বাজেভাবে বলা যাইতো, শুধু এতটুকু বললাম। ইউনূসরে বহুত গালাগালি করছি এই এক কারণে, যখন 2-1.5 বছর কষ্ট করে করে কোনো রেজাল্ট পায়নি, বহুত কিছু বলছি আপনাদেরকে। আর যত গালি আছে সব মনে করেন দিছি আপনাদেরকে, আর এটা দিলাম না এখন আর। আমার অনেক সম্মানিত মানুষজন আমার ভিডিও দেখেন, সো তারা পছন্দ করেন না আমি আপনাদেরকে গালাগালি করে কথা বলি। গালি দিলাম না, মনে করেন গালি সব দিছি আপনাদেরকে, ওটা মনে করে নেন। যা যা পৃথিবীর যত যাওরা গালি আছে সব দিছি আপনাদেরকে, ওটা মনে করে তারপরে আল্লাহর ওয়াস্তে যদি মনে চায়, যদি মানুষের মিনিমাম ন্যূনতম রক্ত যদি শরীরের মধ্যে থাকে, কৃতজ্ঞতাবোধ, দায়িত্ববোধ যদি থাকে, এই বিডিআরের লোকগুলো আপনাদেরকে কম উপকার করে নেই জেলখানার ভেতরে, কম সেবা দেয় নেই আপনাদেরকে। এই কৃতজ্ঞতাবোধ থেকেও হইলেও মানুষগুলোরে ছাড়ার ব্যবস্থা করেন। ঈদের এই খুশির মধ্যে আপনাদেরকে এই কথাগুলি অনুরোধ করে, হাত জোর করে তারপরে বললাম, আল্লাহর ওয়াস্তে এটার ব্যাপারে একটা ব্যবস্থা নেন। আর যদি না নেন, দুনিয়ায় তো আছেই, আল্লাহর কাছে এই মজলুম মানুষগুলোর হইয়া তারপরে আল্লাহর কাছে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আল্লাহ যেন প্রতিটা এই অপকর্মের শাস্তি যেন আল্লাহ আপনাদেরকে দেয়। এবং বিডিআরের ভাইরাও যারা আছেন তাদের পরিবারের বলবো, আপনাদের যখন ভিজিটে যান এই মজলুম মানুষগুলোরে বললেন যে এই জেলখানার ভেতরে যেন ওরা তাহাজ্জুদ পড়া যেন এদের জন্য এই বরদোয়া করে যে আল্লাহ যেন তাদেরকে এটা শাস্তি দিয়ে দেয়। এই পরিবারগুলোর সাথে তো আমি সম্পৃক্ত আছি ভাই। এক একটা পরিবারের গল্প যদি শোনেন, তাহলে আপনার শরীরের লোম দাঁড়ায় যাবে, আপনি চোখের পানি রাখতে পারবেন না। এরকম দুর্বিষহ জীবন তারা জেলখানার বাইরে তাদের পরিবার, দুই দিক থেকেই তারা ভোগ করছে। যাই হোক, আল্লাহ আপনাদেরকে বুঝার দায়িত্ব দেখ। দেশবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আবারও।
সবার ঈদ ভালো কাটুক। আর আরেকটা জিনিস বলে শেষ করি, সেটা হচ্ছে যে ভাই আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি যে অনেক মানুষ মোটরসাইকেল চালায়, আমি নিজেও ভাই দেশে থাকতে অনেক রাফলি মোটরসাইকেল চালাইছি। এটা একটা ভাই মানে ডেথ পোল, এটা এটা কোনো চড়ার জিনিস না। অথবা আপনার সন্তানদের অন্তত 40 বছরের আগ পর্যন্ত ভাই কারোর হাতে দিয়েন না, মোটরসাইকেল দিয়েন না। মোটরসাইকেলের এই 2 দিনে আমার চোখে অনেকগুলো দুর্ঘটনার দেখলাম সোশ্যাল মিডিয়াতে। অল্প বয়স মানে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে এরকম বাচ্চা মারা গিয়েছে। তো বাবা মার প্রতি আমার দাবি থাকবে যে আপনারা আপনাদের সন্তানদেরকে এই ব্যাপারে একটু সতর্ক হবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।